আমাদের জন্য একটা নূতন বাংলাদেশ সৃষ্টির দ্বার উন্মোচিত করেছ। তোমাদের মনে কি আছে? তোমরা কীরকম চাও, কীরকম সংস্কার চাও, কীরকম পরিবর্তন চাও? তাই তোমাদের কথা শুনবো এবং আমরা শোনা, আমাদের দায়িত্ব হবে শোনা, এবং আমাদের নোট দেবে, আমাদের রেকর্ড করা হবে, যাতে আমরা তোমাদের বক্তব্যগুলো যথাযথভাবে আমরা বিবেচনায় নিই। আমাদের দায়িত্ব হবে কতগুলো সংস্কার প্রস্তাব সরকারের কাছে দেওয়া, যেই সংস্কার প্রস্তাবের ভিত্তিতে সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে, করে তারা কতগুলো বিষয়ে ঐক্যমতে পৌঁছবে, তারপরে একটা ওই যে রোডম্যাপ তৈরি হবে এবং রোডম্যাপের মাধ্যমে নির্বাচনের দিকে আমরা যাব। তো তাই তোমাদেরকে অনুরোধ করব, তোমরা সুস্পষ্ট পরামর্শ দিবা। বক্তৃতা তোমরা অনেক দিতে পারো, সুস্পষ্ট তোমাদের কি মনে আছে, কীরকম সংস্কার হওয়া দরকার, কীরকম পরিবর্তন হওয়া দরকার, সেগুলো সম্পর্কে সুস্পষ্ট পরামর্শ দিবা এবং সুস্পষ্ট আমাদেরকে তোমাদের মনের কথা বলবা। দুটো জিনিস, একটা হলো যেই সরকারের পতন ঘটেছে, স্বৈরাচারী সরকার বলো, ফ্যাসিস্ট সরকার বলো, তার যেন পুনরাবৃত্তি না ঘটে। আবার নো মোর, নেভার এভার এগেইন, নেভার এভার এগেইন, তাই তো? কি আমার সাথে বলো, নেভার এভার এগেইন, নেভার এভার এগেইন। এবং তার মানে এটা যদি ঠেকাইতে হয় তাহলে কতগুলো পরিবর্তন আনতে হবে, তাই না? কতগুলো পরিবর্তন আনতে হবে, পদ্ধতির পরিবর্তন আনতে হবে, প্রতিষ্ঠানের পরিবর্তন আনতে হবে, যেইভাবে নির্বাচন হচ্ছে, যেইভাবে রাষ্ট্র পরিচালিত হয়, সেই ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আনতে হবে। তাই সংস্কারের প্রয়োজন। এই সংস্কারের উদ্দেশ্য হলে পরিবর্তন আনা। পরিবর্তনের জন্য তোমরা সুপারিশ করবে, তোমাদের সুপারিশের ভিত্তিতে আরও অনেক লক্ষ লক্ষ মানুষের সুপারিশের ভিত্তিতে আমরা প্রস্তাব দেব, সরকার এগুলো বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে। আরেকটা জিনিস আমি শুনেছি, তোমরা বহু রকম স্লোগান দিয়েছ, যে যারা অন্যায় করেছে বিচার চাই, তাদের বিচার চাই, তাদের শাস্তি চাই, কেউ যেন পার পেয়ে না যেতে পারে। ওকে, এবং সেটা আশা করি যে সরকার এটা করবে। কিন্তু আমাদের দায়িত্ব হলো তোমরা কি ভাবছো, তোমাদের সুপারিশগুলো তুলে নিয়ে সরকারের কাছে পেশ করা। তো এখন তোমরা যারা কথা বলবা, আমরা কতগুলো বিষয়ের উপরে, আমরা কী জিনিসগুলো আমরা গত প্রায় 2 মাস আমরা তোমাদের মতো ছাত্রছাত্রী হয়ে গিয়েছিলাম, যে অনেকগুলো আইন কানুন বিধি বিধান এগুলো আছে, আমরা এই যে লাইন বাই লাইন পড়েছি। আমাদেরকে পরীক্ষা দিয়ে আমরা পাশ করে ফেলবো, আমি জানি না তোমরা পাশ করবে কিনা। অবশ্য তোমরা যদি পড়ো তোমরা আমাদের থেকে ভালো করবা, কারণ আমাদের ব্রেইনে তো একটু ওই যে একটু ডিটেরিয়েশন হয়, যেটার ওই যে তোমাদের মতো যে এরকম কি বলে শক্তি, সেই শক্তি আস্তে আস্তে একটু কমে যায়। তো এই গত 2 মাস ধরে আমরা এইসব করছি এবং অনেকের সাথে আলাপ করছি, করে আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি, যে বিষয়ে তোমাদের সুস্পষ্ট মতামত চাই। একটা হলো নির্বাচন কমিশন। তোমরা জানো নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তো নির্বাচন কমিশন নিয়ে অনেক বিতর্ক, কিভাবে গঠিত হবে, এর দায় দায়িত্ব কী হবে, এর দায়বদ্ধতা কীভাবে নিশ্চিত করা হবে, এর কর্মপরিধি কী হবে, ইত্যাদি ইত্যাদি। তো নির্বাচন কমিশন সম্পর্কে তোমরা কথা বলবা। তারপর আরেকটা বিষয়ে কথা বলবাম, রাজনৈতিক দলের নিবন্ধন। তোমাদের সুস্পষ্ট আমরা মতামত চাই, পরামর্শ চাই। আমরা তো গণতন্ত্র চাই, গণতান্ত্রিক উত্তরণ চাই। গণতান্ত্রিক উত্তরণ হতে আমাদের সবার মধ্যে পরিবর্তন আনতে হবে, তাই তো? আমাদের সবার মধ্যে, আমাদের সবার দৃষ্টিভঙ্গি, মন মানসিকতা পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলের মধ্যেও পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলে কীভাবে রাজনৈতিক দলে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাহলে দেশে গণতন্ত্র হবে হবে না, আশা করা দুরাশা হবে। তো রাজনৈতিক দলে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। তারপরে এই যে প্রার্থী মনোনয়ন করা হয়, ওই যে ইংরেজিতে বলে স্মোক ফিল্ড রুম, ওখানে কিছু বুড়ো বুড়ো লোকরা ওই যে নির্ধারণ করে দিল সেইভাবে কি প্রার্থী মনোনয়ন হওয়া উচিত না অন্যভাবে মনোনয়ন হওয়া উচিত। তারপরে প্রার্থী বাছাইয়ের ব্যাপারে অনেক রকম সমস্যা আছে।
যে আদালত হস্তক্ষেপ করে, অমুকে হস্তক্ষেপ করে, এগুলো কিভাবে পরিচ্ছন্ন করা যায়। তারপরে না ভোটের একটা বিধান ছিল, এটা বাতিল করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বীদের নির্বাচন, তোমরা জানো 2014 সালে কতজন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছিল? 153 জন। তারা তো বলবে, সাংবাদিকরা নয়, এরা বলবে। ওকে। তারপরে ভোটার তালিকাতে কিছু কিছু গলদ আছে। একটা গলদ হলো মেয়েদের সংখ্যা কমে গেছে। 2008 সালে যে নির্বাচন হয়েছে 14 লক্ষ বেশি নারী ছিল, এখন 23 লক্ষ নারী কম পুরুষের তুলনায়। ভালো খবর না খারাপ খবর? খারাপ খবর। আচ্ছা, তোমার কথা শুনবো পরে। ওকে, তোমার কথা শুনবো। তো এই যে আরো ভোটার তালিকা কিভাবে আমরা সংশোধন করে আমরা এগুলোকে ওই যে নির্ভুল, একবারে নির্ভুল হবে না, মোটামুটি নির্ভুল করা যায়, সেটা সেই ব্যাপারে তোমাদের কথা শুনবো। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ। এই যে অনেকগুলো নির্বাচনী এলাকা আছে যেখানে 7-8 লাখ ভোটার, আর অনেকগুলো আছে 1.5 লাখ ভোটার, 1.5 লাখ 2 লাখ ভোটার। এ তো ইটস নট ফেয়ার। তো এটা কিভাবে পরিবর্তন আনা যায়? নির্বাচনী অপরাধ করে, নির্বাচনে বিভিন্নভাবে প্রভাবিত করে। কতগুলো লোক, সাধারণ মানুষ নির্বাচনী নির্বাচনের যেখানে হয় সেখানে সাধারণ মানুষ কিছু অপরাধ করে, আবার নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা অপরাধ করে, আবার কিছু লোক যারা সাংবিধানিক পদে আছে তারা অপরাধ করে। এই অপরাধ কিন্তু বিচার হয় না। গত 3টা নির্বাচন বিতর্কিত হয়েছে, বহু অপরাধী, হাজার হাজার অপরাধী আমাদের চারপাশে ঘুরে করছে, তাদের কোনো বিচার হয়নি, নির্বাচনী অপরাধ করেছে তারা। তো এই সম্পর্কে তোমাদের মতামত চাইব। তারপরে নির্বাচনের সময় অনেক অভিযোগ আসে, কিন্তু অভিযোগগুলো আমলে নেওয়া হয় কিনা, এবং অভিযোগগুলো খতিয়ে দেখা হয় কিনা, এবং এগুলোর কোনো বিহিত হয় কিনা আমরা জানি না। এটা কিভাবে আরো পরিচ্ছন্ন করা যায় এবং কার্যকর করা যায়। তারপরে নির্বাচনী ব্যয়, ওই যে আমি মাঝে মাঝে বলি উই হ্যাভ দি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। আমাদের 2 ধরনের ব্যয় আছে, একটা অদৃশ্য ব্যয় আর একটা দৃশ্যমান ব্যয়। অদৃশ্য ব্যয় কোনটা জানো? হ্যাঁ, কে বলতে পারবে অদৃশ্য ব্যয় কোনটা? হ্যাঁ, ভোটার থেকে রাজ্য কিনে ফেলে। কিন্তু তার চেয়ে বড় অদৃশ্য ব্যয় হলো মনোনয়ন কিনে ফেলে, মনোনয়ন বাণিজ্য। কোটি কোটি টাকা ব্যয় করে মনোনয়ন বাণিজ্য করে। ওকে, তোমরা তোমরা তো খবরের কাগজ পড়ো না। কয়েকদিন আগে একটা কাগজে উঠছে যে 28 লাখ টাকা দিয়ে 28 লাখ টাকা চাচ্ছে একজন ওই যে সংরক্ষিত আসনে নারীর মনোনয়নের জন্য। তিনি 8 কোটি টাকা, 28 কোটি, আই এম সরি, 28 কোটি টাকা। মাই গস, দেখছো কোনোদিন 28 কোটি টাকা? দেখিও নাই। 28 কোটি টাকা চায়, তিনি 8 কোটি টাকা দিতে রাজি আছেন। তো এইরকম মনোনয়ন বাণিজ্য, মাই গস, কি আছে এটা? সোনার ঘরেই আছে নিশ্চয়ই। তো এই সম্পর্কে তোমাদের কথা শুনবো। তারপরে নির্বাচনী বিরোধ ওই ট্রাইব্যুনালে যায়, ওখানে আর সংসদে মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু বিরোধ আর মীমাংসা হয় না, অন্যায় করে পার পেয়ে যায়। তারপরে নির্বাচন পর্যবেক্ষণ করে। তোমরা তানিয়া ফস্টারের নাম শুনছো কিনা দেখছো? ওই যে এক সুন্দরী ক্যানাডিয়ান এসে সাফাই গেয়ে গেছে ওই যে 2018 সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। তারপরে ভদ্রমহিলার বিবেকে ওই তারা দিয়েছে, শেষ পর্যন্ত তিনি তার বক্তব্য প্রত্যাহার করেছিলেন। তো এই যে পর্যবেক্ষণ, তারপরে গণমাধ্যমের নীতিমালা, তারপরে সোশ্যাল মিডিয়ার নীতিমালা, এগুলো সম্পর্কে কথা বলবো। এগুলো কিভাবে এই ফেক নিউজের মাধ্যমে মানুষকে প্রভাবিত করা যায়, এগুলো সম্পর্কে তোমাদের পরামর্শ চাই। তারপর এনআইডি, ওই যে ভোটার আইডি, এগুলোকে কিভাবে আরো, এই যে এগুলোতে অনেক রকম সমস্যা আছে, এই সমস্যাগুলো কিভাবে দূর করা যায়। এনআইডি যদি সঠিক হয় তাহলে ভোটার তালিকা দরকার হয় না, তো প্রত্যেকে আপনি ভোটার হয়ে যায় তারা যখন ওই যে 18 বছর বয়সে পৌঁছে। স্থানীয় সরকার নির্বাচন গুরুত্বপূর্ণ। তো এই ব্যাপারে তোমাদের স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে তোমাদের মতামত চাই। আমাদের প্রফেসর তোফায়েল আহমদ, আমার বন্ধু তোফায়েল আহমদ, উনি হলেন
স্থানীয় সরকারের জন্য একটা কমিশন হয়েছে, উনি ওটার প্রধান। ওকে, এইসব বিষয়ে আমরা তোমাদের কথা শুনতে চাই। এখন এখানে সবার কথা যদি শুনতে হয় তাহলে আজকে এখানে কথা বালিশ নিয়ে আসার দরকার ছিল। তা আমরা একটু সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে বলবো।